জামাত প্রস্তুতিই ছিল না যে এত বড় বিরোধী দল হিসেবে তারা সংসদে বসবে। যেসব দাবি দেওয়া আন্দোলনের মধ্যে রয়েছে তার অধিকাংশই তো এক ধরনের সংস্কারের দাবি। সেই সংস্কার তো টেবিলে বসেই করা সম্ভব। সেই সংস্কার কি রাজপথে গিয়ে আন্দোলন করে কিংবা দুর্ভোগের মধ্যে দিয়ে আদায় করতে হবে? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। দেখুন, এটা যা করছে জামাত এনসিপি, এটাকে বলা হয় তাওয়া গরমের রাজনীতি। অর্থাৎ তাওয়াটাকে গরম রাখতে হবে, কে কখন এসে তাওয়া আবার দখল করে ফেলে। যেই কাজটি এখন প্রশ্ন আসতে পারে, তাওয়াটা তৈরি করলো কে? তাওয়া তৈরি করলো অন্তর্বর্তী সরকার। এবং অন্তর্বর্তী সরকার এমন একটি পরিস্থিতি এবং এমন একটি মঞ্চ তৈরি করে গেল যেখানে 3 থেকে 6% ভোট বা 4 থেকে 7% ভোট রাজ্য নির্বাচনগুলোর যে জামাতের যে ভোট ছিল সেটা হয়ে গেল 36%। এই যে হঠাৎ এই ভোটের উল্লম্ফনটি কেন? মানুষ হঠাৎ করে সবাই জামাতপন্থী হয়ে গেল। তো জামাতের নীতি আদর্শ এবং যে রাজনৈতিক দর্শন সেই জায়গাগুলো খুব স্পষ্ট করছে কি জামাত? আমরা যে আলোচনাগুলো শুনলাম ভাইয়ের কাছ থেকে, অথবা জামাত যখন কথাবার্তা বলে সংসদের ভেতরে বা বাইরে, কি নিয়ে কথা বলে? সংবিধান, প্রতিষ্ঠান, নিয়োগ, ব্যবস্থাপনা। এই তো একটা রাজনৈতিক দলের দর্শন কি, তার উদ্দেশ্য কি, সে বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, বাংলাদেশের যে সকল মানুষের জন্য সম্মান ও মর্যাদার যে একটি জায়গা বাংলাদেশের যে সংবিধানে লেখা আছে সেই ব্যাপারে তারা কতখানি আস্থাশীল। তারা যেই সংস্কারের কথা বলে, যেই সংবিধান সংস্কারের কথা বলে, কখনো তো তারা সামাজিক সংস্কারের কথা বলে না। তারা কখনো বলে না যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে যৌন বিকৃতির ব্যাপার দেখা যাচ্ছে সেই ব্যাপারে তাদের বক্তব্য কী। বিশেষ করে মাদ্রাসায় যে বলাৎকার, ধর্ষণ হয়, উচ্চ শিক্ষালয়গুলোতে হয়, সেখানে অবশ্য আমরা প্রতিবাদ দেখতে পাই। মাদ্রাসাতে তো সেখানে পাই না, সেই জায়গাগুলোতে তাদের অ্যাড্রেস নেই। আমরা আরেকটা জিনিস খুব শঙ্কার সাথে দেখি, একটু যদি আমরা খেয়াল করি যে যেই সংসদটি চলছে, প্রধান 3টি দলের মধ্যে আসলে পার্থক্য কোন জায়গাগুলোতে? বিএনপির রাজনৈতিক দর্শন আমরা জানি জাতীয়তাবাদী আদর্শ, এবং তারা নির্বাচনের আগে তাদের সংস্কার কর্মসূচিও ঘোষণা করেছে, এমনকি নির্বাচনী ইশতেহারেও তারা বেশ কিছু কার্যক্রম বলেছে এবং সেই মতো তারা হাঁটছে। কিন্তু এনসিপির রাজনৈতিক আদর্শ কি? আজ পর্যন্ত সেটা স্পষ্ট নয়। তারা কোন অর্থনৈতিক পদ্ধতিতে বিশ্বাস করে আমরা জানি না। এমনকি জামাত, আপনি দেখুন যেই ইতিহাসের কথা ভাই বললেন, হঠাৎ করে 47 থেকে চলে আসে লাহোর প্রস্তাবটি তারা কিন্তু সম্পূর্ণ ভুলে যান। যে লাহোর প্রস্তাবে ছিল যে যেই ভারতের যেই জায়গাগুলোতে মুসলিম প্রধান তারা সকলেই স্বাধীন হবে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে গ্রাস করে নেবে, এই ব্যাপার কিন্তু লাহোর প্রস্তাবে ছিল না। সেইখানে মওদুদি সাহেব জামাতে ইসলামের মাধ্যমে পুরো পাকিস্তানকে একসাথে করে পশ্চিম পাকিস্তানকে পূর্ব পাকিস্তানের ওস্তাদ বানিয়ে দিলেন এবং তাদেরকে উপনিবেশ বানালেন পূর্ব পাকিস্তান। এই যে জামাত শুরু থেকেই যে বিরোধিতাটা করছে বাংলাদেশের মানুষের। কিন্তু আমি আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম, আপনি তো জামাতের ইতিহাসের কথা বলছেন যে ঐতিহাসিকভাবে তারা কি করেছে করে নাই, এই মুহূর্তে আন্দোলনের যৌক্তিকতা আপনি কতটুকু পান? ধারাবাহিকতায় আমি যেই তাওয়ার কথাটি বলেছি, সেই তাওয়া গরম রাখার জন্য তারা এগুলা বাতকা বাত বলছে। কারণ মানে আপনি মনে করেন যে তারা আসলে এটা করবে না? প্রীতি ম্যাচ খেলছে। তো আপনি মনে করেন যে সরকারি দলের সাথে তাদের ভালো সম্পর্ক, তাহলে মাঝখানে জনগণকে রেখে তারা তাহলে এটা কেন করবেন? কারণ তারা এইভাবেই এক ধরনের রাজনৈতিক আচরণ তারা করছেন। তারা যদি সত্যিকার অর্থেই কোনো রকম বিরোধিতা করতেন তাহলে তো বাজেট অধিবেশনে সরকার যেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেই জায়গায় তারা কার্যকরী বিরোধিতা করতেন। তা না করে তারা ওয়াশিং মেশিন নিয়ে কথা বলছেন, তারা খাবার কিভাবে গরম করবেন সেই মেশিন নিয়ে কথা বলছেন, মুতা বিবাহ নিয়ে কথা বলছেন। তারা দেশ ও জাতির যে অর্জনের লক্ষ্যে কোন কোন জায়গায় শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের এই 4 রকম পদ্ধতি, তাদের কোনো কথাবার্তা নাই। এমনকি তারা যদি ইসলামিক শাসন চায় সেটা নিয়েও তো তারা সংসদে কথা বলে, তা নিয়েও কিন্তু তারা কথা বলে না। তারা শুধু কথা বলে সংবিধান সংস্কার নিয়ে, কারণ পিআর পদ্ধতি হলে আরও 100 এমপি তারা পাবে এবং সেই 100 এমপি মিলে সবাই মিলে তারা এই যে এক ধরনের প্রীতি সম্মেলনের আয়োজন করেছে সেটাই অব্যাহত রাখবে। আসলে বলতে চাই জামাত প্রস্তুতিই ছিল না যে এত বড় বিরোধী দল হিসেবে তারা সংসদে বসবে।